বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে হঠাৎ করেই নজরদারি বাড়াচ্ছে ভারত। দেশটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক বড় পদক্ষেপ। এদিকে ভারতের উপর কুনজর দিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর পাকিস্তানের বক্তব্য, যে কোনো আগ্রাসনের উত্তর দিতে প্রস্তুত তারা। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে ভারত। সেই সঙ্গে আরও 16টি ব্যাটালিয়ন গঠনের জন্য মোদী সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে বদলে গেছে বাংলাদেশ। ভারতের আগ্রাসনের জবাব দেয়া হচ্ছে সাথে সাথেই। স্বাধীন আকাশে উঠছে বাংলাদেশের নিজস্ব ড্রোন KX-2, যেন আত্মনির্ভরতার এক লাল সবুজ অধ্যায়। চলুন দেখে নেই বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে তৈরি ড্রোন KX-2 এর উড্ডয়নের ভিডিও ফুটেজ। ভারত হঠাৎ করেই নিজেদের সামরিক সক্ষমতা জানান দেওয়া বলেন অথবা পাকিস্তানকে চ্যালেঞ্জ করার জন্য বলেন, এক ভিন্ন রকম ঘটনা ঘটাইলো। আমার কাছে আশ্চর্য লাগছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ পাকিস্তান সীমান্তে ভারতের নয়া তাণ্ডব। দুই দেশের সীমান্তে এবার হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে মোদী সরকার, জানিয়ে তোলপাড় গোটা আন্তর্জাতিক মহল। এদিকে ভারতীয় আগ্রাসনের পাল্টা জবাবে কাঁপছে মোদীর গদি, কাঁপুনি ধরিয়ে দিল পাকিস্তান। জানা গেল চাঞ্চল্যকর তথ্য। অপরদিকে ভারতকে দাঁত ভাঙার জবাব দিতে তৈরি হচ্ছে দেশীয় আত্মঘাতী ড্রোন। প্রিয় দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে হঠাৎ করেই নজরদারি বাড়াচ্ছে ভারত। দেশটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে একাধিক বড় পদক্ষেপ। বিএসএফ এর জন্য নতুন ঘাঁটি, নতুন ব্যাটালিয়ন, এর সবকিছুই যেন চলমান উত্তেজনার এক ভয়াবহ ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইসব আয়োজন এখনই কেন? কিসের জন্য তৈরি হচ্ছে ভারত? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারত সরকার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সক্ষমতা আরো বাড়াতে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে, যেখানে পূর্ব এবং পশ্চিম সীমান্তে নজরদারি জোরদার করতে নতুন করে গঠন করা হচ্ছে 16টি অত্যাধুনিক ব্যাটালিয়ন। পাশাপাশি 2টি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টারও নির্মাণ করা হবে। এমন সব তথ্য উঠে এসেছে দেশটির স্থানীয় গণমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের একটি প্রতিবেদনে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনটি থেকে আরো জানা যায়, দেশটির একাধিক সরকারি সূত্র জানিয়েছে সীমান্তের নতুন প্রকল্পটি ইতোমধ্যেই নীতিগত অনুমোদন পেয়েছে। এছাড়া শীঘ্রই চূড়ান্ত অনুমোদনও দেওয়া হবে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে ভারতের পরিকল্পনা অনুযায়ী নতুন তৈরি হতে যাওয়া এই 16টি ব্যাটালিয়নে থাকবে প্রায় 17,000 জওয়ান। এছাড়া এই ব্যাটালিয়নগুলো ধাপে ধাপে আগামী 5 থেকে 6 বছরের মধ্যেই গঠিত হবে। আর একই সঙ্গে পূর্ব সীমান্তের মিজোরাম এবং পশ্চিম সীমান্তের জাম্মুতে স্থাপন করা হবে 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার। বিএসএফ এর ধারণা, নতুন এই স্থাপনাগুলো ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরো কার্যকর করে তুলবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এদিকে বিশ্লেষকদের মতে ভারতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত ও কূটনৈতিক প্রেক্ষাপট, যেখানে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর পূর্ব সীমান্তে উত্তেজনা এবং 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর পশ্চিম সীমান্তে নতুন করে হুমকি বেড়েছে, যার জন্য বিএসএফ এর নজরদারির পরিধি ও তীব্রতা বাড়াতে চাচ্ছে ভারত সরকার। বর্তমানে ভারতের বিএসএফ 6,726 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাহারা দিয়ে থাকে, যার মধ্যে 1,047 কিলোমিটার এলাকা এখনো সুরক্ষা বেড়া ছাড়া। এছাড়া নদীবহুল এবং দুর্গম পার্বত্য এলাকায় সীমান্ত সুরক্ষা আরো জটিল হওয়ায় নতুন ব্যাটালিয়ন ও হেডকোয়ার্টার গঠনকে অপরিহার্য হিসেবেই দেখছে বিএসএফ। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শুরু হবে পুরুষ ও নারী সদস্যদের নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়া। তবে এই উদ্যোগ ভারতের দীর্ঘমেয়াদী সীমান্ত কৌশলের একটি অংশ বলেও আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে, যার লক্ষ্য শুধু বর্তমান হুমকি মোকাবেলা নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত থাকা। সীমান্তে বদলে গেছে বাংলাদেশ। ভারতের আগ্রাসনের জবাব দেয়া হচ্ছে সাথে সাথেই। দিনাজপুর সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার পরপরই ভারতের 2 বাসিন্দাকে আটকে দেয় স্থানীয়রা। বিবিসি বাংলা জানিয়েছে, বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর যার যার দেশে ফেরত এসেছেন বাসিন্দারা। তবে এবারই প্রথম নয়, গেল কয়েক মাসে সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। কাস্তে হাতে কৃষকের সেই ছবি, বা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার বিরুদ্ধে বিজিবির পাশে
জনগণের অবস্থান নেয়ার মতো ঘটনা হইচই ফেলে দিচ্ছে ভারতেও। দিনাজপুর সীমান্তে কাজ করার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। শূন্যরেখার কাছে নিজেদের ধানের জমিতে কাজ করার সময় হঠাৎ করেই তাদের ধাওয়া দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনীটি। দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হওয়ার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে স্থানীয় বাংলাদেশিরা। তাদের বিজিবির টহল দলের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় সাড়া পড়ে যায়। ব্যাপক আলোচনা শুরু হয় ঘটনা নিয়ে। পরে শুক্রবার সন্ধ্যায় বিজিবি বিএসএফ বৈঠকের মাধ্যমে দুই দেশের নাগরিকদের নিজ নিজ বাহিনীর কাছে তুলে দেয়া হয়। তবে এবারই প্রথম নয়। সীমান্তে আগের চেয়ে এখন সোচ্চার বাংলাদেশ। বিএসএফ এর উস্কানি বা অবৈধ তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সীমান্ত পারের বাসিন্দারা। গেল আগস্টে সরকার পতনের পর তড়িঘড়ি করে বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। বাংলাদেশের অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের এই ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা দেখা দেয়। জানুয়ারির শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই নিয়ে বিএসএফ ও ভারতীয়দের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থানের ঘটনাও ঘটে। বিজিবি বিএসএফ তৎপরতায় সেই উত্তেজনার প্রশমন ঘটলেও প্রয়োজনে সীমান্তে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন বাংলাদেশিরা। সীমান্তে বাংলাদেশিদের এমন বুক চিতিয়ে দাঁড়ানোর ঘটনায় ভারতেও হইচই পড়ে গেছে। এসব ঘটনার পরও অবশ্য বাংলাদেশ সীমান্ত নিয়ে নিজেদের অপপ্রচার থামিয়ে রাখেনি ভারত। হামলার শঙ্কার কথা জানিয়ে নতুন করে বাংলাদেশ সীমান্তে পাহারা ও নিরাপত্তা জোরদারের কথা জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের সাথে থাকা সীমান্ত অঞ্চলগুলোতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এনএফআর, বিএসএফ সহ নিরাপত্তা বাহিনীগুলো ব্যাপক তৎপরতা শুরু করেছে। রেল স্টেশনগুলোতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। গতকালকে যখন মোদির সাথে ভারতের বিমান বাহিনীর প্রধানের একটা বিশেষ বৈঠক হয়েছে, তখন থেকে উত্তেজনাটা আরেকটু বৃদ্ধি পেয়েছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে। আর আমি যখন নিউজটি করছি, সম্ভবত আপনার দেশের সময় অনুযায়ী মাত্র শেষ হয়েছে অথবা শেষ হওয়ার পথে। ডার্ক নাইট সোলজার্স, গভীর অন্ধকার রাতের যারা যোদ্ধা আছেন তাদের ভারত হঠাৎ করে নিজেদের সামরিক সক্ষমতা জানান দেওয়া বলেন অথবা পাকিস্তানকে চ্যালেঞ্জ করার জন্য বলেন, এক ভিন্ন রকম ঘটনা ঘটাইলো। আমার কাছে আশ্চর্য লাগছে। আপনার পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাস এবং আশপাশের এলাকায় ব্ল্যাক আউট মহড়া চালিয়েছে ভারত। ব্ল্যাক আউট মানে হচ্ছে আপনার অন্ধকারের মধ্যে মহড়া, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। তখন হয় কি যে চারপাশ ঘুটঘুটে অন্ধকার থাকে, সেই অন্ধকারের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো টিমরা কিভাবে যুদ্ধ করবেন এটার একটা মহড়া চালানো হয়েছে। আপনার সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে যে সময় রাত 9টা থেকে সকাল 9:30 মানে বাংলাদেশ সময় সকাল 12:30 পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই স্পেশাল কমান্ডো মহড়া চালানো হবে। মহড়া যেন সফলভাবে করা যায় সেজন্য ফিরোজপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা, সেখানকার উপকমিশনার, স্টেশন হেডকোয়ার্টারের সহায়তা এবং সহযোগিতা চেয়েছেন। মহড়ার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশনের কাছে অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা। এছাড়া এই সময়ে সবার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণেও চিঠি ইস্যু করছে সেনানিবাসের বোর্ড কর্মকর্তা। মহড়ার উদ্দেশ্য কি? মহড়ার উদ্দেশ্য হচ্ছে চলমান যুদ্ধে হুমকির সময় ব্ল্যাক আউট প্রস্তুতি বাস্তবায়ন করা এবং কার্যকারিতা নিশ্চিত করা। তো এখানে এটার মেইন যে বিষয়টা হচ্ছে, যেমন ধরেন রাতের আধারে যুদ্ধ, এটা যে কোনো দেশের জন্য সেনাবাহিনী যখন এখানে পারফেক্টলি পারফর্ম করতে পারে সেটা বিজয়কে অনেকটা ত্বরান্বিত করে, মানে তাড়াতাড়ি আইনা দেয়। কেন? শত্রুরা রাতের আধারে, এটা একটা নতুন এরিয়া, কোনো কারণে পাকিস্তান যদি এখানে ঢুকে, সো এটা তাদের জন্য নতুন এরিয়া। যদিও তাদের কাছে তো গোয়েন্দা তথ্য থাকবে, এলাকার মানচিত্র সবকিছু থাকবে, তারপরেও রাতের আধারে ভারতীয় আর্মি কমান্ডো অফিসাররা তারা যেন যুদ্ধটা চালায় যেতে পারে, সেই কারণেই তারা এই ধরনের পরিস্থিতি সামনে আনছে। এছাড়া ভারতের গণমাধ্যমগুলো বলছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ভারতের বিমান বাহিনীর প্রধানের সাথেও গতকালকে মোদী বৈঠক করেছে। এই বৈঠকের মেইন ইস্যু ছিল যে যুদ্ধ এখনকার যুগে প্রথম ধাপে হয় আকাশ যুদ্ধ। আকাশ যুদ্ধের মধ্যে আবার কৌশলগত একটা টিম আছে। আমি আজকে ভিডিওতে বলছিলাম যে ধরেন পারমাণবিক, নন পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, মিসাইল, আর বিভিন্ন ইস্যুগুলো আছে। আবার এই ইস্যুগুলোর মধ্যে একটা অংশ সবচেয়ে বড় ভূমিকা রাখে, সেটা হচ্ছে বিমান বাহিনী। যুদ্ধ বিমানগুলো মিসাইল নিক্ষেপ করতে সক্ষম, অনেক কিছু আছে। তো এই বিমান বাহিনীর প্রধানের সাথে যখন মোদীর এই বৈঠক চলছে, পাকিস্তানও তাদের নিরাপত্তা কিন্তু জোরদার করছে। সীমান্তে আপনারা দেখছেন গতকাল থেকে হঠাৎ করে আজাদ কাশ্মীরে আপনার বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইভেন দুই দেশের দুই প্রান্তের সীমান্তে বসবাসকারী যে সাধারণ জনগণ আছে, ওই এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সরকার কর্তৃক তৈরি করে দেওয়া যে কি বলা হয় এটা আপনার বাংকার গুলো আছে, এই বাংকার গুলোকেও পুনর্নির্মাণ করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। কারণ যুদ্ধ হইলে প্রথমে এই দুই এলাকার মধ্যে দিয়েই মানুষের উপর দিয়ে যাবে, আর যার কারণে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। এখন পরিস্থিতি যে অবস্থায় আছে, যুদ্ধ হবে নাকি হবে না, এর মাঝখানে এই ঘটনায় ভারতের নিজেরই হাত আছে, এমন কিন্তু ভারতের গণমাধ্যম বলছে, ভারতের সাংবাদিকরা বলছে, আমেরিকা সহ বিভিন্ন দেশ এখানে নানানভাবে কৌশলগত ভূমিকা রাখা শুরু করছে। সব মিলে দেখা যাক আসলে কি হয়। স্বাধীন আকাশে উঠছে বাংলাদেশের নিজস্ব ড্রোন KX2, যেন আত্মনির্ভরতার এক লাল সবুজ অধ্যায়। চলুন দেখে নেই বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে তৈরি ড্রোন KX2 এর উড্ডয়নের ভিডিও ফুটেজ। এখন অনেকেই বলতে পারেন সাউন্ড তো অনেক বেশি। এখানে মূলত চাইনিজ 80 থেকে 150 সিসির লাইট গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর KX2 UAV এখনো প্রোটোটাইপ ও টেস্টিং পর্যায়ে রয়েছে। ফুল ভার্সনে আমরা হয়তো কাস্টম ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার, এনক্রিপ্টেড কমিউনিকেশন দেখতে পাবো, আর ভেহিকল টাইপ অনুযায়ী বেটার ইঞ্জিন সিলেকশন পরে হবে। তুর্কি নিজেও এতদিন অস্ট্রিয়ান রোটাক্স ইঞ্জিন ব্যবহার করে আসছে। ইঞ্জিন আউটসোর্স করাটা খারাপ না। বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক নির্মিত KX2 ড্রোনটি আকারে ফ্যালেক্স ফ্যালকো অ্যাস্ট্রোরের একটি ক্ষুদ্র সংস্করণের মতো মনে হতে পারে। এর কারণ হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী ও কারিগররা দীর্ঘদিন ধরে ফ্যালকো UAV এর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তারা ফ্যালকোর এয়ারফ্রেম ডিজাইন এবং অ্যারোডাইনামিক্স গভীরভাবে বিশ্লেষণ করেছেন এবং তা অনুসরণ করে একটি ঝুঁকিমুক্ত ডিজাইন প্রস্তুত করেছেন। স্বতন্ত্রভাবে UAV ডিজাইন করার ক্ষেত্রে একাধিক দেশের বহু কোম্পানি ইতিমধ্যে শত শত মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। নিখুঁত, কার্যকর ও টেকসই ডিজাইন তৈরির জন্য প্রয়োজন হয় উচ্চ পর্যায়ের গবেষণা ও উন্নয়ন সুবিধা। কাতার সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান। কাতার সফর শেষে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি কাতারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। সেনাবাহিনী প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানি এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে অলিম্পিক ভিলেজ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এর সঙ্গে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক সমূহে সামরিক সহযোগিতা বৃদ্ধি, স্থানীয় প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তি বিনিময় সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মোহাম্মদ বিন এর সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনাকালে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক জোরদার, প্রশিক্ষণ সহায়তা, যৌথ প্রশিক্ষণার্থী বিনিময় এবং কাতারে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কর্মসংস্থানের বিষয়সমূহ গুরুত্ব পায়।